হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছো এবং সাপোর্ট দিয়েছো তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো, আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও। বন্ধুরা, আজকের গল্পটি একজন স্ত্রী ও তার দুই স্বামীর জীবনের অদ্ভুত ঘটনা নিয়ে। বন্ধুরা, আমার নাম পাইল। আমার স্বামী আমাকে অনেক ভালোবাসতেন, কিন্তু আমাদের বিয়ের ৮ বছর পরেও আমাদের কোনো সন্তান হয়নি। আমাদের প্রতিবেশী হিসেবে একদিন একজন ৪০ বছর বয়সী ব্যক্তি এসে থাকতে শুরু করলেন। প্রথম থেকেই তিনি আমাকে খেয়াল করতেন এবং অস্বাভাবিক দৃষ্টিতে দেখতেন। তিনি আমার স্বামীর সঙ্গে বন্ধুত্ব তৈরি করে আমাদের বাড়িতে প্রায় আসতে শুরু করলেন। ধীরে ধীরে আমি টের পেলাম তিনি আমার প্রতি অন্যরকম দৃষ্টি রাখছেন। একদিন রাতে যখন আমার স্বামী বাড়িতে ছিলেন না, তখন সেই ব্যক্তি আচমকা আমাদের বাড়িতে এসে উপস্থিত হলেন। তারপর যা ঘটেছিল সেই রাতে তা আমার হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করেছিল। পুরো ঘটনা আমার মনে গভীর দাগ কেটে গেছে। বন্ধুরা, আমার বয়স এখন ৩০ বছর। আমি ছিলাম অসম্ভব সুন্দরী আর আকর্ষণীয়। আমার গায়ের রং ছিল একেবারে ফর্সা আর আমার চেহারার মাধুর্য সবাইকে মুগ্ধ করত। আমার সৌন্দর্যের কারণে ছোট থেকেই অনেক প্রশংসা পেয়েছি। আশেপাশের লোকেরা প্রায়ই বলতো, তোমার মতো মেয়ে একদিন বড় পরিবারে বিয়ে করবে। বন্ধুরা, আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল, তাই কেউ মিস করো না। আমাদের পরিবারে আমরা ৩ বোন এবং ১ ভাই। আমি সবার বড়। আমরা খুবই দরিদ্র পরিবার থেকে এসেছি। আমার বাবা অনেক কষ্ট করে আমাদের সংসার চালাতেন। তার যা আয় হতো সবটাই সংসারের খরচে চলে যেত। আমি যখন ৮ বছরে পা রাখলাম তখনও আমার বিয়ে হচ্ছিল না। আমার বাবা চাইতেন যত তাড়াতাড়ি সম্ভব আমার বিয়ে দিতে, কিন্তু পণের টাকা জোগাড় করা আমাদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। আমাদের পরিবার খুব দরিদ্র ছিল। আমার মা অনেক ছোট বয়সেই মারা গিয়েছিলেন। আমার ভাই, যে আমার থেকে ৩ বছরের ছোট, বাধ্য হয়ে পড়াশোনা ছেড়ে কাজ করতে শুরু করেছিল। আমি নিজেও ছোটখাটো সেলাইয়ের কাজ করে সংসারের খরচে সাহায্য করতাম। কিন্তু একদিন আমার বাবার হঠাৎ হার্ট অ্যাটাক হয়ে আমাদের ছেড়ে চলে যায়। আমরা ৪ ভাই বোন তখন একেবারে অসহায় হয়ে পড়ি। সবার পড়াশোনা বন্ধ হয়ে যায় এবং ছোটখাটো কাজ শুরু করতে বাধ্য হই। একদিন আমাদের চাচি আমাদের বাড়ি আসেন। তিনি আমার জন্য একটি সম্পর্কের কথা বলেন। পরিবারটি ভালো ছিল, কিন্তু আমরা স্পষ্ট করে জানাই যে আমাদের কাছে কোনো পণ দেওয়ার মতো সামর্থ্য নেই। চাচি আমাদের দায়িত্ব না নিলেও আমার জন্য একটি ভালো পাত্র খুঁজে দেন। একদিন পাত্রপক্ষ আমাদের বাড়িতে আসে। পাত্রের নাম ছিল রাজেশ। সে তার মা বাবার সঙ্গে এসেছিল। ওরা ধনী না হলেও আমাদের মতো খুব গরিবও ছিল না। রাজেশ একটি কারখানায় কাজ করত। সে আমাকে পছন্দ করে এবং জানায় যে কোনো পণের প্রয়োজন নেই। আমার চাচা চাচি কিছু টাকা জোগাড় করে আমার বিয়ে দিয়ে দেন। বিয়ের সময় চাচি আমাকে বলে যান, শ্বশুরবাড়ি যাই হোক না কেন তুমি আর ফিরে আসবে না। আমরা তোমার ভাই বোনদের বিয়ে এভাবেই করানোর চেষ্টা করব। আমার বয়স তখন ২০ বছর যখন আমার বিয়ে হয়। নতুন জীবনের অনেক স্বপ্ন নিয়ে আমি আমার শ্বশুরবাড়িতে আসি। বিয়ের প্রথম রাত যখন আমার স্বামী ঘরে আসেন, তিনি খুবই আন্তরিকভাবে আমার সঙ্গে কথা বলতে শুরু করেন, আমার বিষয়ে অনেক কিছু জানতে চান। আমি তখন বেশ নার্ভাস ছিলাম, কিন্তু তিনি আমার সঙ্গে কোনো রকম জোড়াজোড়ি করেননি, বরং তিনি আমাকে বন্ধু হিসেবে মেনে নিতে চাইলেন। সময় যত এগোতে লাগলো আমি ধীরে ধীরে তার সঙ্গে আমার মনের সব কথা ভাগ করে নিতে শুরু করলাম। তিনিও তার জীবনের অনেক কিছু আমাকে জানালেন। আমাদের মধ্যে গভীর ভালোবাসা তৈরি হলো এবং আমি ভীষণ ভালো ছিলাম যে এমন একজন ভালো জীবনসঙ্গী পেয়েছি। চাচির কথাগুলো তখন বারবার মনে পড়ত, শ্বশুরবাড়ি ছেড়ে ফিরে আসবে না। আমি ভাবতাম এত ভালো মানুষকে ছেড়ে আসা কখনো সম্ভব নয়। আমাদের বিয়ের ৪ বছর কেটে গেত। তখন আমার শ্বশুর শাশুড়ি সন্তানের জন্য চাপ দিতে শুরু করলেন। আমরা অনেক চেষ্টা করলাম, কিন্তু কোনো ফল হলো না। ধীরে ধীরে শ্বশুরবাড়ির লোকজন আমাকে নানা কথা শোনাতে লাগলো। একদিন আমার শাশুড়ি আমার কাছে এসে কাঁদতে কাঁদতে বললেন, তোমার বিয়ের ৪ বছর হয়ে গেল, কিন্তু এখনও তুমি মা হতে পারোনি। আমাদের তো একটা বন্ধ বউ পেলাম। ওদিকে আমার দেবরের জন্য মেয়ে দেখা শুরু হয়েছিল। কিছুদিন পর তারা একটি মেয়ে পছন্দ করলেন এবং দেবরের বিয়ে ঠিক হয়ে গেল। মালা ও আমার দেবরের বিয়ে হওয়ার ১ বছরের মধ্যেই মালা গর্ভবতী হয়ে যেত। এরপর থেকেই পরিবারের লোকজন ও আত্মীয় স্বজন আমাকে নানা তিরস্কার করতে শুরু করলেন। আমি সন্তান ধারণ করতে না পারায় সবাই আমাকে খারাপ চোখে দেখত। যখন আমার নিজের সন্তান হলো না, তখনও পরিস্থিতি খুব একটা বদলায়নি। কেউ চাইতো না আমার ছায়া অন্য কারো উপর পড়ুক। পাড়া প্রতিবেশীরা যখন কোনো সুখ কাজ করত তখন আমাকে সেখানে ডাকা হতো না। লোকজন বলতো, ও তো বন্ধা, এর ছায়া সুখ কাজের জন্য অসুখ। আমার দেবরানীর সন্তানদের আমি ছুঁতেও পারতাম না। ও সবসময় নিজের সন্তানদের আমার থেকে দূরে রাখত। সে আমার থেকে বয়সে ছোট হলেও সুযোগ পেলেই আমাকে কথা শোনাতে শুরু করত। এভাবে শ্বশুরবাড়ির পরিবেশ দিনে দিনে আমার জন্য আরও অসহনীয় হয়ে উঠল। আমার দেবরানীর
2 সন্তান হওয়ার পরও তার আচরণে কোনো পরিবর্তন এলো না। একদিন পরিবারের তিরস্কার শুনে আমি খুব কাঁদছিলাম। আমার শাশুড়ি রেগে গিয়ে বলেছিলেন, তোমাদের বিয়ের 8 বছর হয়ে গেছে, আর তোমার স্বামী রাজেশের জন্য নতুন মেয়ে খুঁজছি, শীঘ্রই তার বিয়ে দিয়ে দেব, আর এই বন্ধাকে বাড়ি থেকে তাড়িয়ে দেব। এরপর সুমনা নামে একটি মেয়ের সঙ্গে রাজেশের বিয়ে ঠিক করে দেওয়া হয়। তখন আমার মনে পড়ল চাচির কথা, বাড়ি ফিরে যেও না চাচি, আমার সব ভাই বোনের বিয়ে করিয়ে দিয়েছিলেন। আমি মাঝে মাঝে চাচির সঙ্গে ফোনে কথা বলতাম। চাচি আমায় অনেকবার ডাক্তার দেখাতে বলেছিলেন। আমরা ডাক্তারের কাছে গিয়েছিলাম, টেস্টও করিয়েছিলাম, কিন্তু আমার স্বামী রিপোর্ট আমাকে কখনো দেখাননি। কখনো কখনো মনে হতো সমস্যা আমার মধ্যে নাকি আমার স্বামীর মধ্যে। একদিন রাজেশ তার মাকে সাফ জানিয়ে দিল, মা, আমি সুমনাকে বিয়ে করব না, আমি আমার স্ত্রীকে ভালোবাসি এবং তার সঙ্গেই থাকব। এই বাড়ি ছেড়ে আমি চলে যাচ্ছি। রাজেশের এই সিদ্ধান্তে পুরো পরিবার হতবাক হয়ে যায়। আমার স্বামী তখন আমায় বলল, আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার পাশে থাকব, তুমি সব জিনিস গুছিয়ে নাও। আমরা সবকিছু গুছিয়ে নিয়ে একটি ভাড়া বাড়িতে উঠে যাই। সেই বাড়ির মালিক ছিলেন 3-6 বছরের এক ব্যক্তি, যার নাম ছিল মহেন্দ্র। আমরা সেখানে ওঠার পর থেকে তিনি আমায় আলাদা চোখে দেখতে শুরু করলেন। আমাকে তিনি মাথা থেকে পা পর্যন্ত নজরে রাখতেন। আমার স্বামী রাজেশও খেয়াল করেছিলেন যে বাড়ির মালিক মহেন্দ্রের আচরণ একটু অস্বাভাবিক। তবে মহেন্দ্র আমাদের নতুন বাড়িতে উঠতে সাহায্য করেছিলেন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমি বুঝতে পারছিলাম তিনি আমার দিকে আলাদা নজর দিচ্ছেন। যখন রাজেশ বাড়িতে থাকতেন না, তখন মহেন্দ্র জানালা দিয়ে আমাকে দেখার চেষ্টা করতেন। এতে আমি ভীষণ অস্বস্তি বোধ করতাম, আর আমার মনে ভয় কাজ করত মহেন্দ্র আমাদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে। সে রাজেশকে জানায়, আমি এই বাড়িতে একা থাকি, আমার স্ত্রী মারা গিয়েছে, আপনাদের বাড়ি ভাড়া দিতে হবে না, বরং আপনাদের আমি প্রতি মাসে 2000 টাকা দেব। শুধু আমার জন্য রান্না করে খাবার দিলেই হবে, কারণ আমি রান্না করতে পারি না, আর বাইরে খাবার খেয়ে আমার শরীর খারাপ হয়ে যায়। রাজেশ সেতে রাজি হয়ে যায়, কারণ এতে আমাদের আর ভাড়া দিতে হতো না, উল্টো কিছু টাকা পাওয়া যেত। মহেন্দ্র প্রতিদিন 3 বার আমাদের ঘরে খাবারের জন্য আসতে শুরু করল। একদিন রাতের বেলা মহেন্দ্র একটি ড্রিঙ্কসের বোতল নিয়ে আমাদের বাড়িতে এলো। সে রাজেশকে বলল, চলো আজ পার্টি করি। রাজেশ আমাকে ডাকলো পার্টিতে যোগ দেওয়ার জন্য। আমি কখনো ড্রিঙ্কস খাইনি, কিন্তু মহেন্দ্র ও রাজেশ দুজনেই আমাকে চাপ দিতে লাগলো। অবশেষে আমি ড্রিঙ্কস খেলাম আর নেশা চেপে বসলো। এই অবস্থায় মহেন্দ্র আমার দিকে এগিয়ে এসে আমাকে স্পর্শ করার চেষ্টা করল। আমার স্বামী রাজেশ বললেন, চলো আমরা 3 জন মিলে একটু নাচ করি। আমি দীর্ঘ 8 বছর ধরে শুধু কষ্ট সহযোগ করেছি, সেই মুহূর্তে একটু আনন্দ পেতে চেয়েছিলাম, তাই নাচে যোগ দিলাম। আমরা 3 জন মিলে নাচ শুরু করলাম। নাচের সময় মহেন্দ্র আস্তে আস্তে আমাকে স্পর্শ করতে লাগলো। আমি খানিকটা অস্বস্তি অনুভব করলেও লক্ষ্য করলাম আমার স্বামী কিছু বললেন না, উল্টো মনে হলো তিনি এই পরিবেশ উপভোগ করছেন। সেই মুহূর্তে আমি বুঝতে পারছিলাম আমাদের সম্পর্কের এই নতুন রূপটি কেবল আমার নয়, বরং সবার জন্যই অদ্ভুত। মহেন্দ্র আমার দিকে এক অন্যরকম অনুভূতি নিয়ে এগিয়ে আসছিল, আর আমার স্বামী তার পাশে দাঁড়িয়ে যেন সেটি মেনে নিচ্ছিলেন। একদিন রাজেশ বাড়িতে ছিলেন না। মহেন্দ্র দুপুরের খাবারের সময় এসে হাজির হলেন। তিনি বললেন, ভাবিজি, আপনি সত্যিই অসাধারণ সুন্দরী, এমন একজন স্ত্রী পাওয়া ব্যাপার। রাজেশ খুবই লাকি যে আপনার মতো স্ত্রী পেয়েছেন। এটা শুনে আমার মন ভারাক্রান্ত হয়ে গেল। আমি নিরুত্তর থেকে বললাম, 8 বছর হয়ে গেল, কিন্তু আমার এখনো সন্তান হয়নি। আমার দীর্ঘদিনের কষ্টের কথা বলতেই মহেন্দ্র আমার হাত ধরে ফেল। আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। এরপর সে বলল, আপনি চাইলে আমি সাহায্য করতে পারি। তার এই কথা শুনে যেন আকাশ ভেঙে আমার মাথায় পড়ল। আমি এতটাই হতবাক হয়েছিলাম যে কোনো উত্তর দিতে পারলাম না। খাবার খেয়ে মহেন্দ্র আমার দিকে অদ্ভুত ভালোবাসার দৃষ্টিতে তাকিয়ে রইল, তারপর কাজে চলে গেল। এদিকে মহেন্দ্র ধীরে ধীরে আমাদের পরিবারের একজন সদস্য হয় উঠেছিল। আমার স্বামী রাজেশ তাকে খুবই পছন্দ করতেন। তিনি বলতেন, মহেন্দ্র আমার জীবনে বন্ধুর মতো এসেছে। পরিবার থেকে দূরে থাকার কারণে আমি খুব একাকী অনুভব করতাম, কিন্তু মহেন্দ্র আমার সেই শূন্যতা পূরণ করেছে। আমি তাকে সব কথা শেয়ার করতে পারি। আমি মনে মনে ভাবতাম, মহেন্দ্রের এমন কি আমার স্বামী বুঝতে পারেন না? একজন পুরুষ হিসেবে তার বোঝা উচিত, তা সত্ত্বেও কেন মহেন্দ্রকে বাড়িতে আসতে দেন? এভাবে কিছুদিন কেটে গেল। মাঝে মাঝে যখন রাজেশ বাড়িতে থাকতেন না, মহেন্দ্র তখন আসত এবং রান্নাঘরে ঢুকে আমার পেছনে এসে দাঁড়াত। কখনো আমার কোমরে হাত রাখত, কখনো কাছে টেনে নিত। আমি খুব ভয় পেতাম, কিন্তু তাকে না বলতে পারতাম না। আমি কখনো আমার স্বামীকে ঠকাতে চাইনি, কিন্তু মহেন্দ্রের সাহস দিন দিন থাকলো। একদিন সে আমাকে জড়িয়ে ধরল এবং বলল, তুমি অনেক ভালো একজন মানুষ। আমি অসহায় হয়ে পড়েছিলাম। তারপর সেই রাত এলো যা আমি কোনোদিন ভুলতে পারবো না। রাজেশ কাজের জন্য বাইরে ছিলেন। রাতের বেলা দরজায় কড়া পড়ল। দরজা খুলে দেখি মহেন্দ্র দাঁড়িয়ে আছে, তার চোখে এক ধরনের অদ্ভুত চলন। আমি তাকে ঘরে ঢুকতে বললাম। সেদিন আমি হালকা গোলাপি শাড়ি পরেছিলাম। আমার শরীর কেঁপে উঠে তার চোখের দৃষ্টি দেখে মনে হচ্ছিল এটি কোনো
সাধারণ রাত হবে না, রাতের খাবার টেবিলে সাজানো ছিল এবং সে খুব মনের আনন্দে খেতে বসল। আমি নিজের শয়নকক্ষে চলে গিয়েছিলাম। কিছুক্ষণ পর মহেন্দ্র খাওয়া শেষ করে হঠাৎ শয়নকক্ষে ঢুকে পড়ল। সে আমার দিকে এগিয়ে এসে খুব মমতায় আমাকে জড়িয়ে ধরল। সে বলল, আজ আমি তোমার সঙ্গে নিজের অনুভূতি শেয়ার করব। যখন থেকে তুমি এখানে এসেছো আমি প্রতিনিয়ত নিজেকে সামলাতে চেষ্টা করছি। আমি তখন কিছুই বলতে পারছিলাম না, ভেতরে ভেতরে অস্বস্তি কাজ করছিল। আমি তাকে থামানোর চেষ্টা করলাম এবং বললাম, দেখো আমি একজন বিবাহিত নারী, আমি কখনো আমার স্বামীর প্রতি বিশ্বাসঘাতকতা করতে পারি না। সে জবাবে বলল, এতে বিশ্বাসঘাতকতার কিছু নেই। আমি তখন বললাম, আমি আমার স্বামীর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং আমাদের সম্পর্কের মধ্যে এমন কিছু হওয়া সম্ভব নয়। আমি ও আমার স্বামী ভবিষ্যতে সন্তান নেওয়ার চেষ্টা করছি। যদি ঈশ্বর চান আমি অবশ্যই মা হব। তারপর সে একটি কাগজ বের করে আমার সামনে রাখল। তার চোখে ছিল এক ধরনের অজানা বেদনা। কাগজটি হাতে নিয়ে যখন পড়লাম তখন আমার চোখে জল চলে এলো। সেটি একটি মেডিকেল রিপোর্ট ছিল। তাতে লেখা ছিল আমার স্বামীর শারীরিক অক্ষমতার কারণে তিনি বাবা হতে পারবেন না। সে আমাকে জানালো এই সত্যটি আমার স্বামী দীর্ঘ 10 বছর ধরে লুকিয়ে রেখেছেন। আমি কখনো বুঝতেও পারিনি। এমনকি একসময় আমার স্বামীর পরিবারের পক্ষ থেকে তার দ্বিতীয় বিয়ের কথা উঠেছিল। এই কথাগুলো শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। তখন সে বলল, তোমার কষ্ট আমি সহ্য করতে পারি না। আমি তোমার জীবনের সব সমস্যার সমাধান করতে চাই। আমি মহেন্দ্রকে বললাম, তুমি এখন কক্ষ থেকে বেরিয়ে যাও। আমি প্রথমে আমার স্বামীর সঙ্গে এই বিষয়ে কথা বলব। মহেন্দ্র সেদিন রাতে চলে গিয়েছিল। আমি একা থাকতে চেয়েছিলাম, কারণ এত বছর পরে আমার স্বামীর লুকানো সত্য